এপার থেকে ওপারে যারা মাইগ্রেট করেছিল তাদের জন্য বাংলা সাহিত্যে কান্নাকাটি বিস্তর। ভারত তার দেশের মুসলিম নাগরিকদেরকে অমানবিক উপায়ে ঠেলে দিচ্ছে অনিশ্চিত জীবনযাপনের দিকে। তার সমস্ত অধিকার কেড়ে নেয়, তাকে ছুঁড়ে ফেলে সীমান্তের শূন্যরেখায়। সেও তো ছেড়ে এসেছিল নিজের ভূমি। তাহলে শিল্প সাহিত্যে তার জায়গা কোথায়? তাদের অপরাধ কি? শুধু একটি ধর্মীয় পরিচয়। রাবেয়া আক্তার, বয়স 6 বছর, চোখে মুখে ভয় আর হতাশা। পিতা ইমান আলীর সাথে ছোট্ট এই শিশু পরিবার সমেত অপেক্ষা করছে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায়। সে জানেও না তার গন্তব্য কোথায়, কেন তাকে ছেড়ে যেতে হচ্ছে নিজের গ্রাম, সাজানো গোছানো পড়ার টেবিল আর প্রিয় বান্ধবীদের। এসব তার জানার কথাও নয়, কারণ এগুলো জানার বয়স হওয়ার আগেই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তার পরিচয়। আর পরিচয়হীন মানুষের থাকে না জানার অধিকার। জানতে হলে তো থামতে হয়, স্থির হতে হয়। কিন্তু তার থামার ফুরসত কোথায়? সীমান্তের এক পিলার থেকে অন্য পিলারে তাকে টেনে হিস্টে নিয়ে আসছে ভারতীয় রাষ্ট্রীয় বাহিনী। তাকে বাধ্য করছে নিজের ভূমি ছেড়ে যেতে। এর মধ্যে কে আমি, কোথায় আমার ঘর, এসব প্রশ্ন মুখ থুবড়ে পড়ে। আজকাল সংবাদ মাধ্যমে প্রায়শই উঠে আসে এমন ঘটনা। ভারত তার দেশের মুসলিম নাগরিকদেরকে অমানবিক উপায়ে ঠেলে দিচ্ছে অনিশ্চিত জীবনযাপনের দিকে। তাদের অপরাধ কি? শুধু একটি ধর্মীয় পরিচয়, মুসলমান। আমরা আগেও দেখেছি, রাষ্ট্র যখন কোনো নাগরিকের মানবাধিকার হরণ করতে চায় তখন সে তার পরিচয়কে সমস্যাগ্রস্ত ও বিপন্ন করে তোলে। নানান উপায়ে সে ওই পরিচয়কে হুমকি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে এই পরিচয় ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, জামাত শিবির ইত্যাদি। আজকের ভারতও পরিচয় শনাক্তের এই সিলসিলা ধারণ করছে। সে তার জনগোষ্ঠীর বিরাট একটি অংশকে বাংলাদেশি নাগরিক ও মুসলমান হিসেবে চিহ্নিত করে। এরপর তার সমস্ত অধিকার কেড়ে নেয়, তাকে ছুঁড়ে ফেলে সীমান্তের শূন্যরেখায়। সম্প্রতি এসআইআর এর মাধ্যমে হাজার হাজার মানুষকে ভারত সরকার অপর করে তুলেছে। তাদের বেশিরভাগের গন্তব্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে দুর্বল রাষ্ট্র বাংলাদেশে। কারণ সে জানে বাংলাদেশ এমন একটি দেশ যার হাজার বছরের চেতনা ছাড়া সার্বভৌমত্ব রক্ষার নেই কোনো উপকরণ। এই যে একটি স্বাধীন রাষ্ট্রকে ভারত নিজের আপন ভূমি মনে করে প্রতিনিয়ত তার দেশের নাগরিকদেরকে পুষিন করার চেষ্টায় আছে। অগণিত ভারতীয় মুসলমান কনসেন্ট্রেশন ক্যাম্পে বা নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে মানবেতর জীবনযাপন করছে। এদের ব্যথায় ব্যথিত হওয়ার মতো বাংলাদেশে কতজন সাহিত্যিক বা বুদ্ধিজীবী অবশিষ্ট আছে? খুব বেশি নয়। সত্যি বলতে সংখ্যাটা এতই কম যে একে ব্যতিক্রম বলে উপেক্ষা করা যায়। সাহিত্যিক বুদ্ধিজীবীদের কথা নয় বাদই দিলাম, আমাদের সামষ্টিক চৈতন্যে কি ওই পারের মানুষগুলোর জন্য কোনো সহানুভূতি জাগ্রত হয়? এপার থেকে ওপারে যারা মাইগ্রেট করেছিল তাদের জন্য বাংলা সাহিত্যে কান্নাকাটি বিস্তর। আপনি দেশভাগ নিয়ে 10টা লেখা খুললে এর মধ্যে প্রায় ব্যতিক্রমহীনভাবেই সবগুলোই পাবেন পূর্ব বাংলা থেকে বিতাড়িত হিন্দুদের সংকট। কিন্তু ভারতীয় মুসলমানের যে বাস্তুচ্যুতি, এক রাতে নির্বংশ হওয়ার ইতিহাস, সেটাও তো সমান যাতনার। সেও তো ছেড়ে এসেছিল নিজের ভূমি। তাহলে শিল্প সাহিত্যে তার জায়গা কোথায়? একবার ভাবুন তো, দাঙ্গা কবলিত আসিয়া বা ইমান আলীদের জন্য আমাদের সামষ্টিক চৈতন্য কতটুকু সহমর্মী হয়েছে। তারাও তো আমাদের মতো বাঙালি মুসলমান। আমরা কিভাবে তাদের ভুলে গেলাম? পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানদের জন্য আমাদের সমবেদনার সীমা নেই, কিন্তু ভারতীয় মুসলমানদের দুঃখ কেন আমাদের হৃদয়ে আলোড়ন তুলতে পারে না? কাশ্মীর কিংবা আরাকানের মুসলমানদের কথা বাদই দেন। 47-এ বাঙালি মাইগ্রেটর হিন্দুদের ব্যাপারে আমাদের চেতনা যতটা দুঃখবিলাসী, তার সিকিভাগও কি আমরা ভারতীয় মুসলমান রিফিউজিদের ব্যাপারে বরাদ্দ দেই? না, আমরা দেই না। কিন্তু কেন দেই না? কেন আমাদের চেতনা নিকটতম ঘটনাগুলোকে ফাঁকি দিয়ে যাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের উচ্চ সংস্কৃতি চর্চার ইতিহাসের মধ্যে। আমাদের এন্টার হায়ার্টের মধ্যে কয়টি গল্প, উপন্যাস বা নাটক আছে যেখানে ভারতীয় মুসলমানের সংকটের চিত্র উপস্থাপন করা হয়েছে? অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এমন কিছু খুঁজে পাওয়া মুশকিল। এই যে সাংস্কৃতিক অনুপস্থিতি, এটাই আমাদেরকে ভারতীয় মুসলমানদের প্রতি উন্নাসিক করে তুলেছে। শিল্প মানুষকে ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়। ইতিহাসের যে নির্দিষ্ট ঘটনা প্রবাহের মধ্যে শিল্প গড়ে ওঠে, তার প্রতি মানুষের ঘৃণা, সমবেদনা কিংবা গৌরববোধ তৈরি হয়।
শিল্প ও শিল্পী যাদেরকে ধারণ করে, ইতিহাসও তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে। শিল্প কাউকে ছেড়ে দিলে ইতিহাসও তাকে ছেড়ে দেয়। তখন সে হয়ে পড়ে একা, বিচ্ছিন্ন মানুষ, যার মানবিক মর্যাদা পর্যন্ত অবশিষ্ট থাকে না। একই ঘটনা ঘটেছে রাবেয়া কিংবা ইমান আলীদের সাথে। শিল্প সাহিত্য ও ইতিহাসের সাধারণ চৈতন্য থেকে তারা খারিজ হয়ে গেছে, ফলে খারিজ হয়ে গেছে তাদের মানবিক মর্যাদাও। তাই আজ তারা পরিচয়হীন। সীমান্ত পিলারের সমান জায়গাটুকুও তাদের মালিকানায় নেই। তারা আজ অবাঞ্ছিত, লাঞ্ছিত। কিন্তু এই লাঞ্ছনার দায় কাদের? নিশ্চয়ই ভারত রাষ্ট্রের, ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের। প্রথমত ও প্রধানত তারাই দায়ী। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, এর জন্য তারাও দায়ী যারা ঐতিহাসিকভাবে শিল্প সাহিত্যের সাধারণ চৈতন্যে মুসলমানদেরকে উপেক্ষিত রেখেছিল। এই দায় 47 পূর্বাপর সেই সকল সাহিত্যিক বুদ্ধিজীবীদের যারা ওই মানুষগুলোকে ফেলে এসেছিল ইতিহাসের একাকী পরিমণ্ডলে। সেই পরিমণ্ডলে আজও তারা একা। গভীর সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিকেরও ভরসা থাকে, হয়তো একদিন কেউ তাকে খুঁজতে আসবে। কিন্তু সীমান্তের শূন্য রেখায় দাঁড়িয়ে থাকা মানুষ কি কল্পনা করতে পারে কোনো একদিন কেউ তাকে বুকে টেনে নেবে, তাকে ফিরিয়ে নিয়ে যাবে আপন ভিটায়? ভারত বাংলাদেশের উত্তপ্ত সীমান্তে অপেক্ষমান মানুষেরা কি জানে মৃত্যুর আগেই তারা দেখে ফেলেছে জাতিরাষ্ট্রের সর্বনাশা পুলসিরাত?